ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব পলিটিক্যাল সায়েন্সের ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায়ে উল্লেখিত 14 ধারায় যে দুটি বিষয় উল্লেখ আছে, সেই দুটি বিষয় হলো আইনের চোখে সবাই সমান এবং আইনের দ্বারা সবাই সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকার। আইনের চোখে সবাই সমান, এটা আলাদা ভিডিও আমি করেছি, সেটা আলাদাভাবে দেখবে। আজকে আলোচনা করছি আইনের দ্বারা সবাই সংরক্ষিত হওয়ার অধিকার সম্পর্কে। ভারতের সংবিধানের 14 ধারার আইনের চোখে সবাই সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকার, এটা হলো সাম্যের অধিকার। যে 5টি সাম্যের অধিকার আছে তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ অধিকার। আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকার, এই অধিকার কারা পাবে? এই অধিকার পাবে ভারতবর্ষের যারা মানুষ, ভারতবর্ষের নাগরিক এবং ভারতবর্ষের জনসমষ্টি। আর্টিকেল 14-এ এই বক্তব্য, অর্থাৎ আইনের দ্বারা ভারতের সব নাগরিক সমানভাবে সংরক্ষিত হতে পারবে, এই বক্তব্যটি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান 1787 থেকে 1789 সাল, এই 2 বছর ধরে ফিলাডেলফিয়া সম্মেলনে রচিত হয়েছে। সম্মেলনের মাধ্যমে এই সংবিধান তৈরি হয়েছে। আর ভারতবর্ষের সংবিধান তৈরি করেছে গণপরিষদ এবং তার তৈরি খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। মার্কিন মূল সংবিধানে, অর্থাৎ 1787 থেকে 1789 এই 2 বছরে যে সংবিধান রচনা করেছে, সেখানে কিন্তু তাদের নাগরিকদের কোনো মৌলিক অধিকারের কথা উল্লেখ করেনি। ঠিক সংবিধান চালুর 2 বছর পর, অর্থাৎ 1791 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানকে সংশোধন করে 10 বার সংশোধন করা হয়েছে। এই সংশোধনের মাধ্যমে সে দেশের নাগরিকদের মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ হয়েছে। এই 10 বার সংশোধনের মধ্যে চতুর্থবার, অর্থাৎ প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, এই 4 বারের বেলায়, অর্থাৎ চতুর্থ সংশোধন বলা হয় একে। মার্কিন সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে সে দেশের সংবিধানে উল্লেখ করা হলো যে মার্কিন জনগণ, মার্কিন নাগরিকরা মার্কিন আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হবে। নাগরিকদের রক্ষা করার ক্ষেত্রে মার্কিন আইন কোনো রকমের বৈষম্যমূলক আচরণ করবে না। মার্কিন সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে যে আইনের দ্বারা সবাই সমানভাবে সংরক্ষিত হতে পারবে, এই যে অধিকার, এটাকে অনুসরণ করা হয়েছে, অনুকরণ করা হয়েছে ভারতবর্ষের সংবিধানে। ভারতবর্ষের সংবিধানের গণপরিষদ এই সংবিধান রচনা করেছে। গণপরিষদের সদস্যরা 14 ধারায় বলা হলো, মার্কিন সংবিধানকে অনুসরণ করে বলা হলো যে ভারতের নাগরিকরা ভারতের আইন দ্বারা সমানভাবে সংরক্ষিত হতে পারবে, এই অধিকার নাগরিকদের দেওয়া হলো। দেখো, এই যে অধিকারটা দেওয়া হলো, এ সম্পর্কে 1960 সালে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সুব্বা রাও একটি মামলায় বলেন যে আইনের দ্বারা সবাই সমানভাবে সংরক্ষিত হবে ভারতের নাগরিকরা,
এই অধিকার হচ্ছে পজিটিভ রাইটস। এটা ইতিবাচক একটা দিক, এটা ইতিবাচক কনসেপ্ট। ইতিবাচক কনসেপ্টে অর্থাৎ প্রত্যেকটা নাগরিক আইনের দ্বারা সংরক্ষিত হতে পারবে। কোনো ব্যক্তির দ্বারা আক্রান্ত হলে বা স্টেটের দ্বারা আক্রান্ত হলে, সরকারের দ্বারা আক্রান্ত হলে সংবিধানেই উল্লেখ আছে যে সে সংরক্ষিত হবে, সে সিকিউরিটি পাবে আইনের মাধ্যমে। এক্ষেত্রে আইন কোনো বৈষম্যমূলক আচরণ করবে না। কিন্তু এখানে বলা হলো সমান অবস্থাতে সমপর্যায়ভুক্ত সব ব্যক্তির প্রতি আইন সমান আচরণ করবে। সম অবস্থাতে আছে এমন মানুষদের, সমপর্যায়ভুক্ত আছেন এমন সব মানুষের প্রতি আইন সমান আচরণ করবে, সকল মানুষকে সমানভাবে রক্ষা করবে, প্রোটেকশন দেবে, ইকুয়াল প্রোটেকশন অফ দি ল। আইন দ্বারা সবাই সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকার ইংরেজিতে বলা হয় ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল। অর্থাৎ একই অবস্থায়, সম পর্যায়ভুক্ত ব্যক্তিদের সকলের ক্ষেত্রে আইন সমান আচরণ করবে এবং আইন সবাইকে রক্ষা করবে। কিন্তু আমরা দেখলাম যে এই অধিকারের ব্যতিক্রম আছে। আমরা আইনের চোখে সবাই সমান, সেখানে আমরা দেখেছি, ভিডিও আলোচনা করেছি যে ব্যতিক্রম বেশি। মূল বক্তব্য যতটা, তার থেকে ব্যতিক্রমটা বেশি। তোমরা দেখছো, সে ভিডিও দেখছো আরও দেখবে। এইখানে বলা হলো যে আইনের দ্বারা সবাই সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকার এর অর্থ এই নয় যে কোনো অবস্থা বিচার করবে না, সম পর্যায়ভুক্ত ব্যক্তি কিনা এটা দেখবে না, তাহলে কিন্তু আইন সমান আচরণ করবে, এটা নয়। সম পর্যায়ভুক্ত একই রকমের ব্যক্তিদের ক্ষেত্রে, সম অবস্থায় আছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে, অন্য অবস্থায় আছে সেক্ষেত্রে আর এক রকমের ভাবে আইন তাদেরকে সংরক্ষিত করবে। যুক্তিসঙ্গতভাবে মানুষকে শ্রেণী বিভাজন করতে হবে, ভিন্ন ভিন্ন শ্রেণীতে যুক্তিসঙ্গতভাবে ভাগ করতে হবে। যেমন ধরো, যারাই আয় করেন তাদেরকে সবাইকে কি আয়কর, ইনকাম ট্যাক্স দিতে হয়? এখানে আয়ের পরিমাণকে বিচার করে ইনকাম ট্যাক্স দিতে হয়। এমন একটা আয় করে যে ইনকাম ট্যাক্সের পর্যায়ে পড়ছে না, তাহলে তাদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স দিতে হয় না। আবার যারা ইনকাম ট্যাক্স দেন তাদের মধ্যে আয়ের বিভিন্নতা আছে, বিভিন্ন ধরনের আয় আছে, সেই আয়ের ভিত্তিতে বিভিন্ন পরিমাণ আয়কর তারা দিয়ে থাকেন। এখন এই যে শ্রেণী বিভাজন করা, এই শ্রেণী বিভাজনটা কিন্তু অযৌক্তিকভাবে করলে হবে না। অবস্থার বিচার করতে গিয়ে শ্রেণী বিভাজন, সমপর্যায়ভুক্ত ব্যক্তি কিনা সেটা বিচার করে দেখতে হবে, সেখানে যুক্তিসঙ্গতভাবে রিজনেবল ওয়েতে আর্গুমেন্ট দিয়ে সেই শ্রেণী বিভাজন করতে হবে। শ্রেণী বিভাজন করার পরে আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে। অর্থাৎ একই শ্রেণীভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আইন সমানভাবে রক্ষা করবে, কিন্তু আর একটা শ্রেণী বিভাজন আলাদা, সেক্ষেত্রে ওই আইন ওই একটার ক্ষেত্রে, একটা শ্রেণীর ক্ষেত্রে যেভাবে আইন সমানভাবে সংরক্ষিত করার ব্যবস্থা করবে, অন্য একটা বিভাগের ক্ষেত্রে সেটা প্রয়োগ হবে না। আলাদা আলাদা শ্রেণী বিভাজন করে একই শ্রেণী, একই পর্যায়ভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে যুক্তিসঙ্গতভাবে শ্রেণী বিভাজন যদি হয়ে থাকে, তাহলে আইন সেই শ্রেণীর বা সেই
বিভাজিত সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আইন সমানভাবে আচরণ করবে, সমানভাবে তাদের রক্ষা করবে। দেখো ১৯৫২ সাল ১৯৫২ সালে ভারতে প্রথম নির্বাচন হয়, এটা মনে রাখবা সালটা। পশ্চিমবঙ্গ রাজ্য বনাম আনোয়ার আলী সরকার মামলায়, পশ্চিমবঙ্গ রাজ্য বনাম আনোয়ার আলী সরকার মামলায় সুপ্রিম কোর্ট একটি রায়ে বলে যে আইন সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে যদি বৈষম্যমূলক আচরণ করে, আইন যদি সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে মানে আইন তৈরি যথাযথ না হয়, তাহলে সেই আইনকে আদালত বাতিল করে দিতে পারবে। আইনে যদি বৈষম্যমূলক আচরণ থাকে, তবে কি একই শ্রেণী একই পর্যায়ভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আইন তৈরি হলে সেটা যুক্তিসঙ্গত হবে। আর যদি একই শ্রেণী বা পর্যায়ভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে যে আইন হলো সেটা আর একটা শ্রেণী বা আর একটা পর্যায়ভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োগ করতে যায়, সেটা কিন্তু অন্যায় হবে। সেক্ষেত্রে তোমার আদালত সেই আইনকে বাতিল করবে। আইনের মধ্যেই যদি বৈষম্যমূলক আচরণ থাকে, যে সেই আইন তো সবাইকে সমানভাবে প্রোটেকশন দিতে পারবে না, তাহলে সেই আইনটা আদালত কিন্তু বাতিল করে দিতে পারবে। তোমরা একথা জানো যে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট পার্লামেন্টের তৈরি আইন যদি সংবিধান বিরোধী হয়, যদি অবৈধ হয়, তাহলে সুপ্রিম কোর্ট বলতে পারবে যে এটা অবৈধ এটা বলতে পারবে এবং প্রয়োজনে বাতিলও করে দিতে পারবে। কিন্তু যে আইনের চোখে সবাই আইন দ্বারা সবাই সমানভাবে সংরক্ষিত হবে, এই যে অধিকার, নাগরিকদের সাম্যের যে অধিকার, এটা ভারতবর্ষের সমাজ ব্যবস্থাতে, ভারতের রাষ্ট্র কাঠামোতে কতটা কার্যকরী হয়েছে, কতটা মূল্যবান, কতটা মিনিংফুল, কতটা ইম্পর্টেন্সের, এটা আমাদের আলোচ্য বিষয়। দেখো, ভারত উদারনৈতিক গণতান্ত্রিক দেশ। এখানে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানাকে স্বীকার করা হয়েছে। ভারতবর্ষের অর্থনীতিতে অবাধ ব্যবসা বাণিজ্যের সময়ে জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা যখন চলেছে, তখন আজকে সীমাবদ্ধ রাষ্ট্রের ধারণা চলছে, বেসরকারি প্রক্রিয়া চলছে। মিশ্র অর্থনীতির পরিবর্তে বেসরকারীকরণ, নয়া উদারীকরণ এবং বিশ্বায়ন প্রক্রিয়ার সঙ্গে ভারত আজকে যুক্ত হয়েছে। এমতো অবস্থায় ভারতে ধন বৈষম্যটা বেড়েছে, ভারতের জাতীয় আয় বেড়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের স্থান পঞ্চম, টার্গেট চতুর্থ এবং তৃতীয়তে আসার চেষ্টা। এটা খুব প্রশংসার দাবি রাখে, কথা ঠিক। কিন্তু পাশাপাশি ভারতবর্ষের দরিদ্র মানুষ, তাদেরকে আইন কতটা প্রোটেকশন দেয়, এটা কিন্তু প্রশ্নের সম্মুখীন। দরিদ্র মানুষরা আইনের প্রোটেকশন পেতে গেলে যে মামলা করতে হয়, তাদের সেই অর্থ নাই। আবার মামলা করলেও মামলা চালানোর মতো অর্থ তাদের নেই। দরিদ্র ব্যক্তিদের, যারা প্রভাবশালী এলিট গোষ্ঠী ভারতবর্ষের, সম্পদশালী শ্রেণী, ক্ষমতাসীন রাজনৈতিক দল সম্পৃক্ত হয়ে যৌথভাবে দরিদ্র মানুষকে ভয় দেখায়। এখানে আইনের অনুশাসন নেই। দরিদ্র মানুষকে চাপ দিয়ে সঠিক তথ্যকে জানাতে দেওয়া হয় না আদালত পর্যন্ত। আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে সত্যিকারের যে অপরাধ, সেটাকে চাপা দেওয়া হয়। তাহলে ধনীদের স্বার্থ রক্ষিত হয়, ধনীরা প্রোটেকশন পায়। ধনীরা অন্যায় করলেও, আইনকে অমান্য করলেও, তারা আইনের অনুশাসন না মানলেও
তাদেরকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে আইন সবাইকে সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে সবাইকে সমান চোখে দেখবে, সবাইকে সমানভাবে রক্ষা করবে, সমানভাবে আচরণ করবে, এটা কিন্তু দরিদ্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। শাসক শ্রেণী হলে, ধনশালী হলে তারা প্রোটেকশন পাবে তাদের জীবনের নিরাপত্তার জন্যে, কিন্তু দরিদ্র মানুষ হামেশাই আকছার খুন হয়। আকছায় বিশেষ করে নারীরা আজকে ধর্ষিত হচ্ছে, ধর্ষিতা তারা। তাদের জীবনের কোনো মূল্য আমরা দেখতে পাচ্ছি না ভারতবর্ষে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় ইকুয়াল প্রোটেকশন বিফোর দি ল? পুরুষকে প্রোটেকশন দিচ্ছে কিন্তু নারীকে প্রোটেকশন দিচ্ছে না, আবার পুরুষকে প্রোটেকশন দিচ্ছে, দরিদ্র মানুষের প্রোটেকশন দিচ্ছে না, ধনী ব্যক্তিদের প্রোটেকশন দিচ্ছে, রাজনৈতিক প্রভাবশালী এলিটিস্ট তাদের প্রোটেকশন দিচ্ছে। আজকে ক্ষমতাসীন সরকার, তাদের তো গাঁট ছাড়া সম্পর্ক। নির্বাচনের আগেই তাদের সঙ্গে অশুভ আতাত হয়, অশুভ চুক্তি হয়, গোপন চুক্তি। সেই চুক্তি অনুযায়ী তারা ক্ষমতায় এসেছে। মিডিয়াকে কিনে ফেলে, মিডিয়া তাদের পক্ষে প্রচার করে, গুণগান করে, মিথ্যা কথা প্রচার করে। আমাদের দেশে সার্বজনীন ভোটাধিকার থাকলেও সার্বজনীন ভোটাধিকার ভোগ করার মতো ক্যাপাসিটি সাধারণ মানুষের নেই। আর তাছাড়া বাহুবল এবং অর্থবল প্রলোভন দেখিয়ে শাসক শ্রেণী এবং সমাজের যারা এলিটিস্ট গোষ্ঠী তারা ভোটারদের প্রভাবিত করে ক্ষমতায় আসে, এটা একটা দিক। আর অশুভ শক্তি, ধনিক শ্রেণী তাদের সঙ্গে অশুভ আতাত করে ক্ষমতায় আসে, আর ক্ষমতায় আসার পরে সেই অশুভ শক্তির স্বার্থে কাজ করে। সুতরাং কোথায় সংবিধানে কি লেখা আছে তারা কিন্তু কর্ণপাত করেন না। তাদের শ্রেণী স্বার্থকে বজায় রাখার ক্ষেত্রে প্রয়োজন হলে এই আইন দ্বারা সবাই সমানভাবে সংরক্ষিত হবে, এই সাংবিধানিক তাৎপর্যের কথা বুলি হিসাবে তারা বুলি হিসাবে তুলে ধরে, একটা বাতুলতার হিসাবে তারা তুলে ধরে। কিন্তু আন্তরিকভাবে সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের জীবনের কোনো মূল্য নেই। সমাজের অর্ধেক প্রায় নারী শক্তি, সেই নারী শক্তির কোনো নিরাপত্তা নেই। তাদেরকে ধর্ষণ করে তাদেরকে হত্যা করা হচ্ছে দিনের পর দিন। এখানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে এবং শাসক শ্রেণী এই অশুভ শক্তির সঙ্গে আতাত করছে, অশুভ শক্তিকে ব্যবহার করছে। সুতরাং আইন দ্বারা সবাই সমানভাবে সংরক্ষিত হবে কি করে? এটা আমাদের সাধারণ মানুষের কাছে প্রশ্ন। কবে আইন দ্বারা সবাই সমানভাবে সংরক্ষিত হবে? কবে ভারত রাষ্ট্রের আইন এবং 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 পার্লামেন্টের তৈরি আইন, সাধারণ আইন, কবে সাধারণ মানুষকে এবং দরিদ্র মানুষকে ওই ধনীদের চোখে দেখবে? ধনীদের প্রতি যে ব্যবহার করে, সাধারণ মানুষ আইনের আশ্রয় নিতে গেলে সাধারণত পুলিশ স্টেশনগুলো তাদের বক্তব্যকে কর্ণপাত করে না, দুচ্ছাই করে তাড়িয়ে দেয়, তাদের লাইফের প্রোটেকশনের কোনো ব্যবস্থা করে না। পাশাপাশি পলিটিক্যাল লিডার, প্রভাবশালী এলিটিস্ট গোষ্ঠী তারা যদি থানায় যায়, পুলিশ স্টেশনে যায়, তাদের প্রোটেকশনের ব্যবস্থা করে। এ কথা একেবারে সত্য কথা। ট্রুথ ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। এই ধারণা আমাদের ভাবতে হবে। আজকে ভাববার দিন যে আইনের দ্বারা সবাই সমানভাবে সংরক্ষিত হবে। এত সুন্দর কথা, এত আদর্শের কথা সংবিধানের পাতায় বলে আজকে শাসক শ্রেণী সেটাকে ব্যবহার করছে, মিসইউজ করছে, যথাযথভাবে ব্যবহার করছে না। না বলে তারা দরিদ্র মানুষের সেফগার্ড, দরিদ্র মানুষের প্রোটেকশন তারা দিতে পারছে না। শাসক শ্রেণী তারা ধনিক শ্রেণীর দ্বারা প্রভাবিত হচ্ছে, অশুভ শক্তির সঙ্গে আতাত করে অশুভ শক্তিকে তারা
ইউজ করছে, সুতরাং তাদের যে পাওয়ার, সেই পাওয়ারকে মিসইউজ করছে। একদিন না একদিন সাধারণ জনগণ এটাকে রুখে দিবেই। এটা কখনোই টিকে থাকতে পারে না, এই অন্যায় অবিচার। তাই ভারতবর্ষের সংবিধানে উল্লেখিত আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকার কবে তাৎপর্যপূর্ণ হবে, কবে মিনিংফুল হবে, তার জন্য ভারতবর্ষের মানুষকে ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।